আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে টেনসর বিশ্লেষণ বা টেনসর অ্যানালাইসিস সাবজেক্টটা। এই সাবজেক্টটা আমি হচ্ছে দুইটা পাবলিকেশনের বই থেকে পড়াবো। প্রথমত সায়েন্স ভিউ পাবলিকেশনের বই থেকে আপনারা মিল পাবেন বা খুঁজে পাবেন, এবং সায়েন্স ভিউ পাবলিকেশনে বেসিক আলোচনাগুলো খুব সাজানো গোছানো ভাবে দেওয়া রয়েছে, এটা সত্য কথা আর কি, যে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এবং আপনার তুহিন প্রকাশনীর যে মানে তিতাস প্রকাশনীর যে বইটা রয়েছে টেনসর অ্যানালাইসিস বা টেনসর বিশ্লেষণ, এটা থেকেও পড়াবো। কিন্তু এই বইয়ে দেখলাম যে বেসিক আলোচনাগুলো একটু ওলট পালট দেওয়া রয়েছে, মানে এক জায়গায় যে সাজানো গোছানো ভাবে দিতে হবে সেভাবে দেয়া নাই। তো আপনারা চাইলে দুইটা পাবলিকেশনের যে কোনো একটা কিনতে পারেন, তা সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে আমি সাজেস্ট করব যে আপনারা হচ্ছে সায়েন্স ভি পাবলিকেশনের বইটা কিনতে পারেন। তো যাই হোক, আমরা মূল আলোচনায় যাই। আজকে আমরা আলোচনা করব টেনসর অ্যানালাইসিসের অধ্যায় নাম্বার 1। অধ্যায়ের নাম হলো স্থানাঙ্ক, ভেক্টর এবং হলো টেনসর। এই তিনটে বিষয় নিয়েই মূলত আলোচনা হবে, কিছু এক্সাম্পল হবে। তবে আজকের ক্লাসে অর্থাৎ লেকচার নাম্বার 1-এ শুধুমাত্র বেসিক আলোচনাগুলো আজকে করব। অর্থাৎ ম্যাথ বা অঙ্কগুলো করতে গেলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলি নিয়েই মূলত আজকের আলোচনাটা করা হবে। তো আমরা প্রথমে টেনসরের ধারণাটা নিব, যে টেনসর আসলে কি জিনিস। এখানে বলা হচ্ছে টেনসর হলো এমন কিছু রাশি যারা নির্দিষ্ট রূপান্তর সূত্র মেনে চলবে। তাহলে আমি যা ধারণা দিচ্ছি, এখানে এত কিছু লেখা নাই, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন যে টেনসরটা কি। এমন একটা রাশি যারা নির্দিষ্ট রূপান্তর সূত্র মেনে চলবে, এবং এটা হলো জি রিচি এবং তার ছাত্র হলো এলসি ভিটা টেনসরের গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণাটা দেন। কিন্তু আলবার্ট আইনস্টাইন তার সাধারণত আপেক্ষিক তত্ত্ব বর্ণনা করার ক্ষেত্রে টেনসরের ব্যাপক ব্যবহার করলে টেনসরের ধারণা আরো বেশি জনপ্রিয় হয়। গাউস, রিমান ও ক্রিস্টোফল কর্তৃক অন্তরক জ্যামিতি বিকাশের মধ্যে টেনসরের ধারণা পূর্বসূত্র বিদ্যমান। আসলে টেনসর এই জিনিসটা কোন কোন বিজ্ঞানের কোন কোন শাখায় বা গণিতের কোন কোন শাখায় যদি ব্যবহৃত হয় সেটা যদি বলি, তাহলে সাধারণত আপেক্ষিক তত্ত্ব, অন্তরক জ্যামিতি, বলবিদ্যা, স্থিতিস্থাপকতা, উদ্গতিবিদ্যা, তড়িৎ চুম্বকত্ব সহ বিজ্ঞান ও প্রকৌশলের অনেক শাখায় টেনসর ব্যবহৃত হয়। তাহলে আমরা জানলাম যে টেনসর সম্পর্কে ধারণা। টেনসর এটা হলো একটা নির্দিষ্ট রূপান্তর সূত্র মেনে চলবে। এটার আবিষ্কারক যদি বলা যায় বা প্রাথমিক ধারণা দেন হচ্ছে জি রিসি এবং তার ছাত্র হলো এলসি ভিটা। আর এরা ধারণা দেন, এবং এরা কি অনেক হচ্ছে গণিতের অনেক শাখায় বা বিজ্ঞানের অনেক শাখায় এটা ব্যবহৃত হয়। যেমন আমরা জানলাম হচ্ছে যে বলবিদ্যা, স্থিতিস্থাপকতা, হাইড্রোডাইনামিক্স বা উদ্গতিবিদ্যা ইত্যাদি ইত্যাদি শাখায় এগুলোর ব্যবহার হয়। এখন আসলে টেনসরের সংজ্ঞাটা কি, পরীক্ষায় কিন্তু আসে 1 নম্বরের জন্য। টেনসরের সংজ্ঞাটা হলো যে যে সকল ভৌত রাশিকে সঠিকভাবে প্রকাশ করতে হলে, মানে যে সকল ভৌত রাশি, কোন রাশি ভৌত রাশি, আমরা কিন্তু জানি যে স্কেলার রাশি থাকে, ভৌত রাশি থাকে, এবং এখানে টেনসর বলতে এখানে ভৌত রাশি নিয়ে আলোচনা করা হচ্ছে। যে যে সকল ভৌত রাশিকে সঠিকভাবে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে দুই বা ততোধিক দিকের প্রয়োজন হবে। কিসের দিকের প্রয়োজন হয়, সেই সকল ভৌত রাশিকে টেনসর বলা হচ্ছে। আমরা যদি একটা উদাহরণ দেই, যে মনে করি একটি কাঁচের গ্লাসকে, মনে করি একটা হলো কাঁচের গ্লাস, এটা হলো একটা কাঁচের গ্লাস। এই কাঁচের গ্লাসকে হাত থেকে নিচে ফেলে দেওয়া হলো। এটা সাপোজ হাত থেকে অর্থাৎ উপর থেকে নিচের দিকে ফেলে দেওয়া হলো, তাহলে অভিকর্ষ বলের প্রভাবে বস্তুটি ভূমিতে পতিত হবে। সেটা কি হবে, নিচের দিকে পড়বে বা ভূমিতে পড়বে। ভূমিতে মানে মাটিতে পড়বে। তার মানে হাত থেকে যদি একটা কাঁচের গ্লাস আমরা ছেড়ে দিই বা ফেলে দিই, তাহলে সেটা অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে অর্থাৎ ভূমিতে পতিত হবে বা পড়বে। এবং ভূমিতে পতিত হওয়ার সময় মাটিতে কি হবে, সেটা আঘাতপ্রাপ্ত হবে, এবং মাটিতে আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে সেই কাঁচের গ্লাসটা কিন্তু ভেঙে যাবে। ভেঙে যাওয়ার মুহূর্তে বস্তুগুলোর গতি ব্যাখ্যা করার জন্য একাধিক দিকের প্রয়োজন হবে। ভেঙে যাওয়ার পর কি টুকরা টুকরা গুলো তো চারদিকে কিন্তু ছড়িয়ে পড়বে, চারদিকে ছড়িয়ে পড়বে, সে এক জায়গায় স্থির থাকবে না। তার মানে কি চতুর্দিকে সে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়বে, একাধিক দিকে। একাধিক দিকে সেক্ষেত্রে প্রয়োজন হবে। আবার যে কোনো বস্তুর উপর পীড়ন একটি মাত্র দিক বিশিষ্ট হলেও
বিকৃতি অর্থাৎ এটা কিন্তু নিচের দিকে একদিকেই পড়তেছে, কিন্তু এর যে বিকৃতি সেটা কিন্তু একাধিক দিকে হতে পারে, একাধিক দিকে যাবে। যে মানে কাঁচের গ্লাসটা উপর থেকে নিচের দিকে যখন পড়বে, মাটিতে পড়ার সাথে কিন্তু সে ভেঙে যাবে, যাওয়ার পরে সে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। এটা হলো বিকৃতি। সেই বিকৃতিটা কি হচ্ছে, একাধিক দিকে হতে পারে, ফলে এই যে বিকৃতি এটাই হলো একটা টেনসর। এই উদাহরণটা কি বুঝছেন সংজ্ঞাটা? বা টেনসর সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকলে বলতে পারে। এই হলো টেনসর। আর কি যে টেনসর হলো একটা ভৌত রাশিকে সঠিকভাবে প্রকাশ করার জন্য কি হবে, একাধিক দিকের প্রয়োজন হবে। যেমন কাঁচের গ্লাস একটা উপর দিকে নিচের দিকে যদি পড়ে, মাটিতে সে পড়বে এবং মাটিতে পড়ার সাথে সেটা ভেঙে কিন্তু চতুর্দিকে কি যাবে, অর্থাৎ বিকৃতিটা হবে একাধিক দিকে। এই যে একাধিক দিক এখানে আমরা পাচ্ছি, এই একাধিক দিকের ফলেই কিন্তু সেটা হবে একটা বিকৃতি। এই যে বিকৃতি সেটাই হবে একটা টেনসর। যাই হোক, এখন দেখেন আমরা জানবো ঊর্ধ্বসূচক ও নিম্নসূচক। ঊর্ধ্বসূচক কি ও নিম্নসূচক কি। এখানে একটা টেনসর দেয়া রয়েছে, এটা একটা টেনসর। এখানে এ উপরে রয়েছে আই, নিচে হলো জে। ঊর্ধ্ব বলতে কি জানি আমরা? আমরা জানি ঊর্ধ্ব বলতে কিন্তু উপরে, তাহলে উপরে যেটা থাকবে সেটা হলো ঊর্ধ্বসূচক, নিচে যেটা থাকবে সেটা হলো নিম্নসূচক। এটাকেই যা সংজ্ঞা আকারে এখানে বলা হয়েছে যে এ আই জে বা এ জে আই, এভাবে আমরা যেভাবেই পড়েন কোনো সমস্যা নাই। এর আই এবং জে সূচকদ্বয়কে যথাক্রমে আইটাকে অর্থাৎ উপরেরটাকে, এই যে আই আই মানে যথাক্রমে বলতে কি ধারাবাহিক ভাবে আইটাকে বলা হচ্ছে ঊর্ধ্বসূচক, আর এখানে যে আছে যেটাকে বলা হচ্ছে নিম্নসূচক বলা হয়। উপরের অবস্থান সর্বদা ঊর্ধ্বসূচক আর নিচের অবস্থানকে আমরা সর্বদা বলবো নিম্নসূচক। তাহলে এ আই জে, এই যে আইটা উপরে আছে এটাকে বলবো আমরা ঊর্ধ্বসূচক, এ জে যেটা নিচে আছে এটাকে বলবো আমরা নিম্ন সূচক। তাহলে এই যে ঊর্ধ্বসূচক আর নিম্ন সূচক সম্পর্কে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বলতে পারে। ঠিক আছে, এখন দেখেন আইনস্টাইনের যোগফল রীতি। কিছু কিছু বইয়ে এটাকে শুধুমাত্র যোগফল রীতিও বলা হয়। তো এটা হলো আইনস্টাইনের যোগফল রীতি। এটাকে বলা হচ্ছে a1x1 মানে x⁴ প্লাস a2x⁴ প্লাস ডট 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 প্লাস an(x⁴n). এই যে রাশি, এই রাশিটাকে আমরা যদি যেহেতু যোগফল রীতি আমরা সামেশন আকারে লিখি, তাহলে এভাবে লিখবো যে সামেশন i সমান 1 এর থেকে n ai xi। এখানে যদি i এর জায়গায় 1 বসান তাহলে a1x⁴1 পাবেন, আবার এখানে যদি 2 বসান তাহলে a2x⁴2 পাবেন। এভাবে কিন্তু আমরা পাবো যখন n বসাবো an(x⁴n), অর্থাৎ i সমান 1 এর থেকে n পর্যন্ত। তাহলে এর এত দ্বারা সূচিত হয়, আমরা এটা কিন্তু আগে থেকেই জেনে আছি। এখন এই টেনসর অ্যানালাইসিস বইটাতে সামেশনটার নাম দেওয়া হলো সিগমা। তাহলে সিগমা চিহ্নটি বাদ দিয়ে এই যে সামেশন i সমান 1 এর থেকে n ai x⁴i, এখানে সামেশন চিহ্নটাকে বাদ দিয়ে যদি আমরা লিখি ai x⁴i আকারে লেখার প্রথাকেই বলা হচ্ছে যোগফল রীতি বা আইনস্টাইনের যোগফল রীতি। তাহলে আমরা কি জানলাম, এখানে আমাদের এই যে সামেশন যেটা রয়েছে সেটাকে বাদ দিয়ে লিখবো। তার মানে হলো ai(xi), এইটা মানে আমরা ধরে নিব যে i সমান হলো 1 2 ডট 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 n পর্যন্ত এখানে আছে। এটা মানে আমাদের ধরে নিব যে এখানে একটা সামেশন আছে। যখন আমরা ম্যাথ গুলো করবো এটাকে ধরে নিব, ঠিক আছে। তাহলে ফলে যোগফল রীতি দ্বারা আমরা বুঝাই যে যদি কোনো সূচক একটি পদে দুইবার আবির্ভূত হয়, যার একটি উপরে, এই যে একটা উপরে আর একটা হলো নিচে, ঠিক আছে, এটা হলো নিচে ai, দেখেন ai x⁴i, তার মানে কি একটা উপরে আর একটা নিচে অবস্থিত, তবে ওই সূচকটি দ্বারা একটি পূর্ব সংজ্ঞায়িত সীমার মধ্যে যোগফল নির্দেশ হয়। আমরা সাধারণত এই সীমা 1 থেকে, এই যে 1 থেকে n পর্যন্ত ধরে নিয়ে থাকি। তাহলে যেহেতু এখানে i এর মানটা আমরা 1 থেকে n পর্যন্ত ধরে নিয়ে থাকি, তাহলে আমাদের তো আর সামেশনটার কিন্তু দরকার নাই। সামেশনটা কি বোঝাচ্ছে যে i সমান 1 এর থেকে n পর্যন্ত, আর এখানে যখন ai x⁴i এভাবে থাকবে আমরা i মানে ধরেই নিব যে এর মানটা হলো 1 থেকে n পর্যন্ত, তাহলে আমাদের সামেশনটা লেখার কোনো প্রয়োজন নাই। এই জিনিসটা কি বোঝা গেল? এখন এরপরে দেখেন বলা হচ্ছে ডামি সূচক। এটা হলো ডামি সূচক। ডামি সূচকটা কি আমরা একটু সংজ্ঞাটা খেয়াল করি। বলা হচ্ছে যদি একটি পদে কোন সূচক একবার ঊর্ধ্বসূচক ও একবার নিম্নসূচক হিসেবে মোট দুইবার আবির্ভূত হয়,
তাহলে আমরা দেখলাম যে এ যখন উপরে আই নিচে জে, আইটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব সূচক আর যেটাকে বলা হচ্ছে নিম্ন সূচক। এখন এখানে বলা হচ্ছে যে যদি একটি পদে কোনো সূচক মানে একটা সূচক কি হবে একবার ঊর্ধ্ব সূচক হবে, সাপোজ আমি একটা সূচক ধরে নিলাম হলো আই, এই আইটা একবার ঊর্ধ্ব সূচক হবে ও আরেকবার নিম্ন সূচক যদি হিসেবে মোট দুইবার আবির্ভূত হয়, তবে সেই সূচকটিতে টিকে অর্থাৎ আইটিকে আমরা ডামি সূচক বলবো। যেমন একটা উদাহরণ যদি দেই, এ আই টু দি পাওয়ার, এই যে এ আই টু দি পাওয়ার হলো আর এক্স টু দি পাওয়ার আই, দেখেন এখানে আইটা হইছে একবার ঊর্ধ্ব সূচক, এখানে আইটা হইছে একবার নিম্ন সূচক। তাহলে এই একই আই জিনিসটা দুইবার এখানে আবির্ভূত হইছে, একবার ঊর্ধ্ব সূচক হইছে আর একবার নিম্ন সূচক হইছে, মোট দুইবার কি হইছে আবির্ভূত হইছে। তাহলে এখানে আমরা আইটাকে বলবো ডামি সূচক। জিনিসটা বোঝা গেল কিনা দেখেন। এখন দেখেন মুক্ত সূচক বা বাস্তব সূচক। আচ্ছা, প্রদত্ত রাশিতে অর্থাৎ আমাদের প্রশ্নে যেভাবে দেয়া থাকবে সেটাই, প্রদত্ত রাশিতে কোনো সূচক পুনরাবৃত্তিক না হলে, অর্থাৎ এখানে যেমন আই, এখানে আই পুনরাবৃত্তিক হয়েছে, কিন্তু এমন একটা সূচক থাকবে যেটার পুনরাবৃত্তিক হবে না, তাকে আমরা বলবো বাস্তব বা স্বাধীন বা মুক্ত সূচক বলা হয়। যেমন এখানে দেখেন আইটা পুনরাবৃত্তক হয়েছে বা পুনরাবৃত্তিক হয়েছে, একবার আই ঊর্ধ্ব সূচক হয়েছে একবার নিম্ন সূচক হয়েছে এবং দুইবার আছে, কিন্তু এখানে আরটা কিন্তু একবারই আছে, এর কোনো পুনরাবৃত্তিক হয় নাই। তাহলে আমরা আরটাকে বলবো হচ্ছে বাস্তব সূচক। তাহলে এখানে দেখেন, এবং বাস্তব সূচক অন্য বাস্তব সূচক দ্বারা প্রতিস্থাপন করা যায় না। যেমন এখানে দেখেন আইটা কিন্তু পুনরাবৃত্তিক হয়েছে, আরটা পুনরাবৃত্তিক হয় নাই। এখানে সংজ্ঞায় বলা হচ্ছে যদি কোনো সূচক পুনরাবৃত্তিক না হয় তাহলে সেটাকে আমরা বলবো বাস্তব সূচক। তাহলে এখানে আর যেহেতু পুনরাবৃত্তিক হয় নাই, তাহলে আর একটা বাস্তব সূচক হবে। এবং এখানে আর একটা কথা, যে বাস্তব সূচক অন্য বাস্তব সূচক দ্বারা প্রতিস্থাপিত করা যায় না। যেমন ধরেন এ আই টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আই, এখানে আই পুনরাবৃত্তিক হয়েছে, তাহলে এটা কিন্তু বাস্তব সূচক নয়, তাহলে আর হলো আমার এখানে বাস্তব সূচক। আর এখানে এ আই, এখানেও এক্স আই আছে কিন্তু আর এর জায়গায় এস বসছে, তাহলে এটা কিন্তু অন্য একটা বাস্তব সূচক এবং এরা কখনোই কি প্রতিস্থাপিত হবে না, যে আপনি বলতে পারেন যে আর এর জায়গায় এস বসছে তবুও কিন্তু এটা সমান হবে না, এই হলো বিষয়। এই বাস্তব সূচক সম্পর্কে কি বুঝছেন? এখন দেখেন ক্রোনেকার ডেল্টা, এটা বলা হচ্ছে ডেল আই জে। দেখেন এটা হলো ক্রোনেকার ডেল্টা আই জে বা ডেল আই জে, একসাথেও লেখা যায়। আবার এটাকে ডেল আইটাকে উপরে নিচে জে, একই জিনিস দুইটা, ঠিক আছে, যে ডেল আই জে অথবা ডেল আই জে উপরে নিচে থাকবে, এভাবে প্রতীক দ্বারা ক্রোনেকার ডেল্টা সূচিত হয়। তাহলে আমরা যেখানে ডেল আই জে দেখবো সেটাকে বলবো ক্রোনেকার ডেল্টা, অথবা ডেল উপরে আই নিচে যে এভাবে থাকলেও সেটাকে আমরা বলবো ক্রোনেকার ডেল্টা, ঠিক আছে। এখন দেখেন ডেল আই জে অথবা ডেল আই জে যে উপরে নিচে এভাবে যদি থাকে, এটা সমান লিখতে পারবো 1 কখন, যখন আই সমান জে অর্থাৎ আই আর জে সমান হবে। আরেকবার 0 লিখতে পারবো কখন, যখন হলো আই আর জে নট ইকুয়াল হবে। যেমন দেখেন ডেল বা কোনেকার ডেল্টা 2 অর্থাৎ জে এর মান এখানে 2, আই এর মানও 2, দুটা কি সমান। তাহলে সমান হলে এটা সমান আমি কি লিখতে পারবো 1 লিখতে পারবো। এই যেখানে আই আর জে সমান হলে 1 লেখা যাবে ডেল আই জে এর মান। তাহলে এখানে আই এর মানও 2, জে এর মানও 2, দুটো সমান, আই জে সমান, তাহলে আমরা এর মান হবে 1। এখন দেখেন কোনেকার ডেল্টা 2 5 যদি থাকে, এই দুটো কিন্তু সমান নয়, আই আর জে নট ইকুয়াল টু হলে তার মান হবে 0, তাহলে এখানে ডেল 5 2 এর মানটা হবে 0। এই পর্যন্ত বুঝছেন কিনা? আচ্ছা, এই যে ক্রোনেকার ডেল্টা, এটা হলো 1868 সালে ক্রোনেকার সর্বপ্রথম ডেল্টা প্রতীক ব্যবহার করেন বিধায় এই যে ডেল আই জে অথবা ডেল আই উপরে নিচে জে, এই প্রতীককে ক্রোনেকার ডেল্টা বলা হয়। তাহলে এটা কি ক্রোনেকার ডেল্টা, এটা ক্রোনেকার যে গণিতবিদ আছে সে এটাকে প্রথম কি করেন বলা যায় যে আবিষ্কার করেন বা প্রথম ব্যবহার করেন, এজন্য এর নাম কিন্তু দেওয়া হয়েছে ক্রোনেকার ডেল্টা।
এই হলো একটা বেসিক আলোচনা আর কি করে দিলাম। এখন দেখেন এন মাত্রিক জগৎ, আমরা আগে দেখছিলাম কি, যেমন আয়তকার স্থানাঙ্ক, গোলকীয় স্থানাঙ্ক, বেলনাকার, এগুলো কি ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক, ঠিক আছে। এরকম এন মাত্রিক জগৎ বা এন মাত্রিক স্থানাঙ্কটা কি জিনিস আমরা এটা একটু খেয়াল করি। যে মনে করি এক্স টু দি পাওয়ার 1 এক্স স্কয়ার ডট 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 এক্স টু দি পাওয়ার এন ভিন্ন ভিন্ন চলক, যেখানে এগুলো হলো ভিন্ন ভিন্ন চলক, ঠিক আছে। যেখানে 1 2 ডট 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 এন সূচকীয় শক্তি নয়, অর্থাৎ এগুলো পাওয়ার নয়, এগুলো ভিন্ন ভিন্ন চলক, এগুলো হলো চলক। আমরা জানি কিন্তু চলক জিনিসটা কিন্তু আমরা জানি, যেমন এ বি সি চলক হতে পারে, অর্থাৎ এখানে আপনি এক্স টু দি পাওয়ার 1 না দিয়ে ভিন্ন ভিন্ন দিতে পারেন, যে এ বি সি ডি ডট 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 এভাবে এন, ঠিক আছে। এখানে জাস্ট আলোচনার সুবিধার্থে দেওয়া হয়েছে এক্স টু দি পাওয়ার 1 এক্স স্কয়ার, জাস্ট ভিন্ন ভিন্ন আর কি চলকগুলো, যে এক্স টু দি পাওয়ার 1 আর এক্স স্কয়ার তো এক জিনিস নয়। আর এখানে যে 1 2 3 এভাবে পাওয়ার গুলো নেওয়া হয়েছে, এগুলো হলো সূচকীয় শক্তি নয় বা পাওয়ার নয়, জাস্ট এর একটা চলক। বা এখানে x টু দি পাওয়ার 1 পুরোটাই একটা চলক হয়েছে, এই হলো বিষয়। তখন x টু দি পাওয়ার 1 x স্কয়ার ডট 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 x টু দি পাওয়ার n দ্বারা বিন্দু বা ভেক্টর প্রকাশিত হয়। তাহলে যদি এই যে 1 2 3 এগুলোর সূচক বা পাওয়ার না হয়, শক্তি না হয়, সূচকীয় শক্তি না হয়, তাহলে এগুলো চলক, ভিন্ন ভিন্ন চলক বলা হলো। তাহলে এগুলো কি হবে, বিন্দু নির্দেশ করবে, বিন্দু বা ভেক্টর নির্দেশ করবে। যেমন উদাহরণস্বরূপ যদি বলা যায় n এর মান যদি 3 হয়, তাহলে x টু দি পাওয়ার আপনার 1 থাকবে, x টু দি পাওয়ার 2 থাকবে, x টু দি পাওয়ার 3 পর্যন্ত আমরা নিব। এই যে x টু দি পাওয়ার 1 x স্কয়ার, x টু দি পাওয়ার n পর্যন্ত আমরা নিব। তাহলে এটা সমান আমরা কি পাচ্ছি, x টু দি পাওয়ার 1 x স্কয়ার, x কিউব। তাহলে এখানে কিন্তু আমরা তিনটা স্থানাঙ্ক পাচ্ছি, এবং এটা সমান আমরা লিখতে পারি যে x টু দি পাওয়ার 1 টাকে x নিলাম, x স্কয়ারটাকে আমরা চলক নিলাম y, x কিউবটাকে আমরা চলক ধরে নিলাম z। তাহলে এক্স ওয়াই জেড এটা কার স্থানাঙ্ক, আয়তকার স্থানাঙ্কের জন্য এক্স ওয়াই জেড ব্যবহৃত হয়। আবার গোলকীয় স্থানাঙ্কের ক্ষেত্রে যদি আমরা কি আর থিটা ফাই, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 1 এর জন্য আর নিলাম, এক্স স্কয়ারের জন্য আমরা একটা চলক থিটা নিলাম, এক্স কিউবের জন্য ফাই নিলাম, তাহলে এটা কি গোলকীয় স্থানাঙ্কের জন্য ব্যবহৃত হয়। আবার রো ফাই জেড যদি নেই, তাহলে এটা বেলনাকার স্থানাঙ্কের জন্য ব্যবহৃত হয়। এই হলো বিষয়। তাহলে x টু দি পাওয়ার 1 x স্কয়ার ডট ডট x টু দি পাওয়ার n এর ভিন্ন ভিন্ন মানের জন্য যে সকল স্থানাঙ্ক x টু দি পাওয়ার 1 x স্কয়ার ডট 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 x টু দি পাওয়ার n দ্বারা সৃজিত জগৎকে n মাত্রিক জগৎ বলা হচ্ছে। অর্থাৎ কোনো একটা মানে ভিন্ন ভিন্ন যদি কি থাকে মানের জন্য আমাদের, মানে যদি n সংখ্যক, আমি সাধারণভাবে যদি বলি n সংখ্যক যদি স্থানাঙ্ক থাকে, তাহলে তো সেটা n মাত্রিক জগতেই হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেমন ত্রিমাত্রিক এক্স ওয়াই জেড, এটা কি ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড, তাহলে এন মাত্রিক এন সংখ্যক যদি থাকে, তাহলে সেটা এন মাত্রিক বা এন দ্বারা সৃজিত জগৎ হবে, বা এন মাত্রিক জগৎ বলা হবে সেটাকে। এবং এই এন মাত্রিক জগৎকে ভিএন দ্বারা প্রকাশ করা হয়। এই পর্যন্ত বুঝছেন কিনা দেখেন। এখন দেখেন কন্ট্রাভেরিয়েন্ট এর বাংলা হলো পুতিচল ভেক্টর। পুতিচল ভেক্টর আমরা কন্ট্রাভেরিয়েন্টই বলবো। তো এখানে দেখেন x টু দি পাওয়ার 1 x স্কয়ার ডট ডট x টু দি পাওয়ার n স্থানাঙ্কের n সংখ্যক ফাংশনের n সংখ্যক পদসমূহ, এটা কি স্থানাঙ্ক হলো n সংখ্যক আছে, এবং n সংখ্যক ফাংশনের n সংখ্যক পদ যদি a টু দি পাওয়ার 1 a স্কয়ার ডট 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 a টু দি পাওয়ার n হয়। আচ্ছা, যদি আবার দেখেন, মানে আমি যদি জিনিসটা একটু ক্লিয়ার করে বলি, দেখেন এখানে x টু দি পাওয়ার 1 x স্কয়ার ডট 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 x টু দি পাওয়ার n স্থানাঙ্কের n সংখ্যক ফাংশনের জন্য n সংখ্যক যে পদ, সেই পদগুলো যদি a টু দি পাওয়ার 1 x স্কয়ার ডট 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 a টু দি পাওয়ার n, যদি x বার 1 x বার স্কয়ার ডট 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 x বার n স্থানাঙ্কের n সংখ্যক ফাংশনের, আচ্ছা, এর স্থানাঙ্ক দেখেন, এর স্থানাঙ্কের n সংখ্যক পদ হলো এই জিনিসটা। আবার এত স্থানাঙ্কের n সংখ্যক পদ, তাহলে কি হবে, a বার 1 a বার 2 ডট 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 a বার n যদি হয়, পদের সাথে কি হবে, দেখেন পদের সাথে এইগুলোর নাম লিখতে পারবো। এবার i সমান লেখা যাবে, এখানে একটু খেয়াল করেন, বারটা আছে কোথায়, উপরে, তাহলে আমরা এখানে লিখবো ডেল x বার, i আছে, আইটা এখানে লিখবো, ঠিক আছে। এখানে বার আছে কোথায়, উপরে, তাহলে আমরা লিখবো এটা উপরে লিখবো, ঠিক আছে, ডেল x বার, আইটা উপরে লিখবো ডেল x বার, আর নিচে কি হবে, ডেল x এ থাকবে
এবং আই এরপরে কি হবে জে, যেটা আমার এখানে নিচে হবে এবং এখানে একটা এ দিতে হবে, তারপর হবে জে। যেমন আমি যদি আবার দেখাই আপনাকে, এ বার এখানে সাপোজ ধরেন জে আছে, তাহলে এটা সমান কি হবে, আপনি উপরেও একটা ডেল এক্স দেন, নিচেও ডেল এক্স দেন, তাহলে এখানে বারটা আছে উপরের দিকে, এর কি উপরের দিকে বার আছে, তাহলে এখানে উপরে বার হবে, জে আছে, এই যে এখানে দিয়ে দিবে। তাহলে এখন আই জে, দেখেন যে এখানে আমার আরেকটা টেনসর নিতে হবে, সেটা হলো আই, এটা হবে নিচে, আর এখানে এ এর সাথে হবে আমার হলো আই। জিনিসটা কি বুঝছেন? আচ্ছা, এখানে হলো এখানে যেগুলো আছে এগুলো হলো কন্ডিশন, এই কন্ডিশন গুলো যদি হয় তাহলে আমার এই জিনিসটা আমরা লিখতে পারবো। যেমন সাপোজ ধরেন আপনার এভাবে আমি যদি লিখি এ বার, এখানে সাপোজ ধরে নিলেন পি আছে, তাহলে এটা সমান কি লেখা যাবে, এখানে আপনি ডেল এক্স উপরেও দেন, ডেল এক্স নিচেও দেন, তাহলে এখানে বারটা আছে উপরে, এখানে বার হবে উপরে, পি আছে উপরে, পি উপরে দিবেন। এরপরে কি কিউ, আপনি এই যে কিউটা নিচে নিলেন, এটা একটা টেনসর, আর এখানে এ এর পর কিউ। আবার আমি এখানে একটু নিচে লিখি তাহলে ক্লিয়ার হবে, এ বার এখানে আমি দিলাম হচ্ছে আলফা, ঠিক আছে, সমান কি লিখতে পারবো, ডেল এক্স, এর নিচেও ডেল এক্স হবে, বারটা আছে উপরে, এই যে উপরে হবে, আর এখানে আলফা আছে, এই যে আলফা উপরে, তাহলে আমি এর সাথে নিলাম হচ্ছে আরেকটা টেনসর বিটা, আর এখানে এর পাওয়ার হবে বিটা। বোঝা গেল? এভাবে আসলে লেখা হয়, এটাকে বলা হচ্ছে পুতিচল ভেক্টর। দেখেন, আচ্ছা, পুতিচল ভেক্টরটা আপনারা কিভাবে চিনবেন যদি বলি, তাহলে এখানে দেখেন বারটা আছে কোথায়, কন্ট্রাভেরিয়েন্ট বা পুতিচল ভেক্টর উপরে থাকবে, বারটা থাকবে কোথায়, উপরে, ঠিক আছে, উপরে থাকলে আমরা সেটাকে বলবো কন্ট্রাভেরিয়েন্ট, ঠিক আছে, কন্ট্রাভেরিয়েন্ট, কন্ডা বা পুতিচল। আর সহচল বা হচ্ছে আপনার কোভেরিয়েন্টটা কি, আমি যদি একটু দেখাই দেই। আচ্ছা, আচ্ছা, এখানে আমি একটা ভুল বললাম আর কি, যে বার বলতে এখানে এই যে পাওয়ার যে টেনসর যেটা আছে সেটা উপরে থাকবে, দেখেন আলফাটা উপরে, আর যদি এ বার নিচে যদি আলফা থাকে সেটা হবে আপনার কোভেরিয়েন্ট বা সহচল, সহচল। তাহলে কন্ট্রাভেরিয়েন্ট বা পুতিচল, এটা কিভাবে বুঝবেন, উপরে বারের সাথে উপরে থাকবে আপনার টেনসরটা, আলফাটা থাকবে উপরে, আর সহচল বা কোভেরিয়েন্টের বেলায় আলফাটা থাকবে নিচে, ঠিক আছে। তাহলে আমি যদি বলি, দেখেন এ বার আলফা, এ বার নিচে দিলাম আলফা, এ বার উপরে দিলাম আই, এ বার নিচে দিলাম আই, তাহলে এটা কি হবে, এটা হলো কন্ট্রাভেরিয়েন্ট, সিওএন আমি সংক্ষেপে লিখলাম, আর এটা হলো আপনার কোভেরিয়েন্ট, সিও দিলাম, ঠিক আছে। তাহলে এটা হলো আপনার কি উপরে আছে, তাহলে এটা হবে কন্ট্রাভেরিয়েন্ট, আর এটা কি নিচে আইটা আছে, তাহলে এটা হবে কোভেরিয়েন্ট, ঠিক আছে। এই হলো বোঝার একটা বিষয়। তাহলে এখন আমরা কোভেরিয়েন্টের সংজ্ঞাটা দেখি। দেখেন বলা হচ্ছে, মানে এখানে যে x টু দি পাওয়ার 1 s স্কয়ার s কিউব ডট 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 x টু দি পাওয়ার n স্থানাঙ্কের n সংখ্যক ফাংশনের n সংখ্যক পদ সহ সমূহ a1 a2 ডট 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 an যদি n সংখ্যক মানে এই x টু দি পাওয়ার 1 x বার 2 x বার 3 ডট 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 x বার n, এই যে এখানে যে জিনিসগুলো আছে প্রত্যেকটা কিন্তু আপনার সেম জিনিস, মানে বাংলা কথা যেটা আছে প্রত্যেকটার ক্ষেত্রে দুই মাত্রার কন্ডাভেরিয়েন্ট বা কোভেরিয়েন্ট, তিন মাত্রার কন্ডাভেরিয়েন্ট বা কোভেরিয়েন্ট, সবগুলোতে সংজ্ঞাগুলো একই, শুধু আপনার এই যে লেখার ক্ষেত্রে একটু ভিন্নতা আসবে, লেখার ক্ষেত্রে একটু ভিন্নতা আসবে। এখন দেখেন কোভেরিয়েন্টটা যদি একটু বলি, কোভেরিয়েন্ট মানে হলো নিচে থাকবে, কন্ট্রা মানে আপনি ধরে নেন উপরে, কো মানে নিচে, তাহলে এখানে কোভেরিয়েন্ট, দেখেন কোভেরিয়েন্ট তার মানে আইটা থাকবে নিচে, আমার কন্ট্রাভেরিয়েন্টের বেলায় কি হয়, এ বারও থাকে উপরেই বারটা থাকে কিন্তু আইটা থাকে উপরে, আর কোভেরিয়েন্টের বেলায় এ বারটা থাকবে কিন্তু আইটা থাকবে নিচে, এটা হলো কোভেরিয়েন্ট, ঠিক আছে, বা সহচল, সহচল, আর এটা হলো কি পুতিচল বা কন্ট্রাভেরিয়েন্ট। এখন দেখেন এখানে এ বার, এই যে আইটা আছে কোথায়, নিচে আছে, তাহলে এখানে আপনার ডেল এক্স বারটা হবে নিচে, ডেল এক্স বারটা হবে নিচে, আর আই কিন্তু পাওয়ার অনুযায়ী থাকবে, আর উপরে হবে ডেল এক্স জে, আর এখানে হবে এ জে। দেখেন আমি যদি জিনিসটা আরেকবার বোঝাই, এখানে আপনাদের বোঝাইলাম যে আপনার যখন কি হয়, পুতিচল, পুতিচলটা একটু, এগুলো আমরা এতক্ষণ পুতিচলের ক্ষেত্রে দেখলাম, পুতিচল বা কন্ট্রাভেরিয়েন্টের ক্ষেত্রে। এখন যদি একটু সহচলটা একটু দেখেন, আমরা এর মধ্যে পার্থক্য একবার বুঝলে ইনশাআল্লাহ বাকিগুলো সহজেই বুঝবেন। এই যে দেখেন পুতিচল, পুতিচলের বেলায় কি হয়, এ বার আলফা আছে উপরে, তার মানে কি এটা পুতিচল বা কন্ট্রাভেরিয়েন্ট, এটা সমান কি হবে, ডেল এক্স আপনি উপরেও লিখবেন, ডেল এক্স নিচেও লিখবেন,
কারণ এই আলফাটা উপরে থাকায় উপরে বার আর এখানে এর পাওয়ার অনুযায়ী আলফা হবে। আলফার পরে আমরা এর আরেকটা টেনশন নিব, সেটা হলো বিটা, আর এখানে এ কি হবে, বিটাই হবে, কিন্তু এখানে আলফাটা উপরে থাকায় বিটাটা উপরে বসবে। এই হলো মোটামুটি একটা হলো প্রতিচল ভেক্টর। এখন দেখেন সহজ চলের ব্যাপার, ওই একই জিনিস যদি আমি আলোচনা করি, সহজ চল বা কোভেরিয়েন্টের বেলায় এ বারটা ঠিকই থাকবে, আলফাটা উপরে ছিল, এটা হবে নিচে। সমান এইদিকে আপনি একইভাবে ডেল এক্স উপরেও লিখবেন, ডেল এক্স নিচেও লিখবেন। এখন আলফাটা নিচে থাকায় এই যে নিচে বার দিতে হবে, আলফা পাওয়ার হিসেবে বসবি, তাহলে আলফার পর আমরা আরেকটা টেনশন নিব বিটা। আচ্ছা, আর এখানে এ দেখেন, এখানে তো আমরা বিটা নিছি, তাহলে বিটাটা কোন জায়গায় বসবে, আলফা নিচে ছিল, তাহলে এই আলফা জায়গায় বসবে, এখানে বিটাটা নিচে। এখানে কিন্তু বিটা বসছিল, কারণ এটা প্রতিচল ভেক্টর ছিল। এটা যেহেতু সহচল ভেক্টর, কাজেই আলফাটা নিচে, বিটাটা নিচে হবে। এখানে আলফাটা উপরে ছিল, বিটা উপরে ছিল। এই যে জিনিস দুটা কি বুঝছেন? তাহলে এই জিনিস আর কি, এই একই জিনিস। তাহলে এখানে এ বার আই আছে, এখানে আপনি ডেল এক্স দেন, নিচেও ডেল এক্স। আইটা নিচে থাকায় ডেল এক্স এর উপর বারটা নিচে যে ডেল এক্স আছে তার উপর বার হবে। আই তো পাওয়ার হিসেবেই বসবে, আই এর একটা টেনসর আমরা নিব যে। আর এই যে দেখেন যে, তাহলে এখানে এ যে বসাবো, যেটা পাওয়ার হবে না নিচে হবে, এখানে যেহেতু আইটা নিচে, যেটাও নিচে হবে। একইভাবে আপনি এ বার যে আকারেও লিখতে পারবেন, ডেল এক্স দিয়ে দিবেন। তাহলে নিচে যেহেতু যেটা, তাহলে বারটা হবে নিচে, আর এখানে কি জে আছে, তাহলে জে হবে এই বারের সাথে, আর একটা টেনসর নিব আই, সেই ডেল এক্স আই, আর এখানে এ আই হবে, কি হবে, যেহেতু যেটা নিচে আইটাও নিচে হবে। এই হলো বিষয়। এখন দেখেন দুই মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টরটা কি। এখানে বাংলা কথাগুলো সবগুলোতে একই জিনিস আছে, শুধু দুই মাত্রার জিনিসটা আমরা দেখব। দেখেন দুই মাত্রার কি, এ বার আই জি। এখানে মাত্রা বলতে কিন্তু দেখেন, আমি যদি মাত্রা জিনিসটা বলি, এ এখানে আই জে কে আছে, তাহলে এটা কয় মাত্রা, তিন মাত্রা। আমরা যদি এ আই জে, এখানে নিচে কে থাকলে এটাও কিন্তু তিন মাত্রা। দেখেন টেনসর বা এখানে সূচক আছে আই জে কে তিনটা, তাহলে এটা তিন মাত্রার, এখানেও তিনটা আছে, এটা তিন মাত্রার। আবার যদি এভাবে থাকে এ আই জে কে, নিচে আছে সাপোজ ধরেন পি কিউ, তাহলে এটা হবে পাঁচ মাত্রা। ঠিক আছে, যেহেতু সূচক আছে পাঁচটা, আই জে কে পি কিউ। এই হলো বিষয়। তো এখন এখানে আমরা দুই মাত্রারটা আগে আলোচনা করি, দুই মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট। তাহলে কন্ট্রাভেরিয়েন্ট মানে আমরা বুঝবো যে উপরে, কন্ট্রাভেরিয়েন্ট আমি যার সংক্ষেপে লিখে দিলাম, কন্ট্রাভেরিয়েন্ট মানে উপরে বুঝবেন। ঠিক আছে, তাহলে এখানে এ বার আই জে, যেহেতু দুই মাত্রার, তাহলে এখানে কি দুইটা সূচক থাকবে, আই একটা জে একটা। আচ্ছা, এখন এটা সমান আমরা কি লিখতে পারবো একটু যদি খেয়াল করেন, এ বার আই জি সমান কি লেখা যাবে, আপনি প্রথমে এইভাবে দুইটা দাগি দিয়ে নেবেন, নেওয়ার পরে উপরে লিখবেন ডেল এক্স, নিচেও লিখবেন ডেল এক্স, এখানে উপরে লিখবেন ডেল এক্স, নিচেও লিখবেন ডেল এক্স। কেন লিখলাম, দুইটা যেহেতু বা দুই মাত্রার বা দুইটা সূচক আছে। এখন আই যেটা উপরে আছে না নিচে আছে, অবশ্যই উপরে আছে, তাহলে উপরে হবে বার, তারপর কি আই আছে, তাহলে প্রথমে আপনি আই দিবেন, এইখানে আপনি জে দিবেন। ঠিক আছে, তাহলে আই জে নিলেন, তাহলে আমার আর দুইটা সূচকের দরকার, সেটা আমি কে আর এল নিলাম। তাহলে এই যে ডেল এক্স কে, আর এখানে ডেল এক্স এল এখানে আমরা দিব। আর এখানে এ এর পাওয়ার কি হবে, এর পর দেখেন কে এল, কে এল অর্থাৎ আই জে তো আমাদের এখানে ছিলই, তাহলে অন্য আমরা দুইটা কি নিলাম, কে আর এল নিছি। তাহলে এই কে এল বসাবো। এখন এটা উপরে বসবে না নিচে, আমরা এখানে খেয়াল করব, যেটা উপরে আছে না নিচে, উপরে আছে, তাহলে এখানে কে এলটা হবে উপরে। আবার আপনি চাইলে এটাকে এভাবে লিখতে পারেন, এ বার কে এল যদি নেন, কে এল যদি আপনি নেন, সেই ক্ষেত্রে এটা সমান কি লেখা যাবে, দুইটা এভাবে দাগি দিবেন, উপরে ডেল এক্স নিচে ডেল এক্স, এখানে উপরে ডেল এক্স নিচে ডেল এক্স লিখবেন। লেখার পরে কে এল উপরে আছে না নিচে উপরে, তাহলে এখানে এই যে আপনি উপরে বার দিয়ে দিবেন। তাহলে এখানে এরপর কে এল আছে, এখানে কে দেন প্রথমটাতে, তারপরটাতে এল দেন। তাহলে এখন আমার দুইটা কি লাগবে, সূচক লাগবে, সেটাকে আমি ধরে নিলাম আই জে, প্রথমটাতে দিলাম আই, তারপরটাতে দিলাম জে। আর এখানে এর পর কি হবে, কে, কে ছিল প্রথমে, কে এর জন্য আমি নিচ্ছি হচ্ছে সূচক আই, এখানে উপরে বসবে আই যেহেতু কে এলটা উপরে। আর এখানে এল এর জন্য আমি সূচক নিচ্ছি জে, তাহলে এখানে বসবে জে, এবং এটা উপরে বসবে যেহেতু এলটা উপরে আছে। এই হলো দুই মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর। বোঝা গেল?
আচ্ছা, এখন এরপরে দেখেন দুই মাত্রার কোভেরিয়েন্ট টেনসর। আমি আর বাংলা কথাগুলো লিখি নাই, কেন লিখি নাই, কারণ প্রত্যেকটাতে বাংলা কথা সেম। ঠিক আছে, প্রত্যেকটাতে আপনাকে কিভাবে লিখতে হবে, যদি x টু দি পাওয়ার 1 s স্কয়ার s কিউব ডট 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 x টু দি পাওয়ার n স্থানাঙ্ক পদ্ধতির n স্কয়ার সংখ্যক ফাংশন, মানে জাস্ট বাংলা কথাগুলো আপনারা বই থেকে দেখে নিলেই বুঝবেন। আমাদের জাস্ট সমীকরণগুলো খেয়াল করতে হবে, এবং এগুলো কিন্তু পরীক্ষায় সেভাবে আসে না, জাস্ট বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এগুলো আলোচনা করা হচ্ছে। তো এখন দেখেন দুই মাত্রার কোভেরিয়েন্ট, কোভেরিয়েন্ট মানে নিচে থাকবে, যেমন এ আই জে কি থাকবে, নিচে থাকবে, নিচে থাকলে কোভেরিয়েন্ট, আর এ বার যদি উপরে আই জে থাকে এটা হলো আপনার কন্ট্রাভেরিয়েন্ট। তাহলে এখানে এ বার আই জে নিচে, তাহলে এটাকে কি লিখবেন, এই যে ডেল এক্স প্রথমে লিখবেন, তারপরে হলো আপনার ডেল এক্স লিখবেন। অর্থাৎ লেখার যদি আমি নিয়মটা আরেকবার দেখাই দিই, তাহলে আপনি দুই মাত্রা যখন কোভেরিয়েন্ট লিখবেন, কোভেরিয়েন্ট মানে হবে নিচে এ, এই যে আই যেটা থাকবে নিচে, এবং যেহেতু ভেক্টর এটা কাজে বার দিয়ে লিখতে হবে। সমান আপনি কি করবেন, যেহেতু দুইটার সূচক আছে দুইটা এইভাবে দাগিয়ে দিবেন, এখানে ডেল এক্স এখানে ডেল এক্স লেখেন, এখানে ডেল এক্স এখানে আপনি ডেল এক্স লেখেন। কারণ আই যে আছে নিচে, কাজে বারটা হবে নিচে, এখানে প্রথমে আছে আই, প্রথমটাতে আই দিয়ে দেন, পরেরটাতে জে দিয়ে দেন। ঠিক আছে, এখন আমার কি দরকার, দুইটা হচ্ছে টেনসর বা সূচক দরকার। আমি ধরে নিলাম কে এল, তাহলে এখানে এই যে উপরেরটাতে কে দেন, পরেরটাতে এল দেন। তাহলে এখানে এ কি হবে, আই আছে, আই এর জন্য আমরা যে সূচকটা নিচ্ছি সেটা হলো কে, কেটা নিচে বসবে না উপরে, যেহেতু আই যে নিচে, নিচেই বসবে কে। এলটা জে এর জন্য আমরা এল সূচক নিচ্ছি, তাহলে এলটাও নিচে বসবে যেহেতু যেটা নিচে আসছে। আপনি একইভাবে এবার কে এল আকারেও লিখতে পারবেন, একইভাবে দুইটা দাগিয়ে দিবেন, ডেল এক্স দিয়ে দিবেন উপরে নিচে, দেওয়ার পরে আপনার যেহেতু কে এলটা নিচে আছে, বারটা হবে নিচে, এখানে কে আছে প্রথমে কে দেন নিচের দিকে, তারপরটাতে এল, এবং দুইটা আপনার সূচক দরকার, তাহলে আমি নিলাম এটার জন্য আই আর এটার জন্য নিলাম জে। তাহলে এখানে কি হবে, এ সূচক হলো আই জে, এই আই জেটা নিচে বসবে। ঠিক আছে, যেহেতু কে এলটা নিচে আছে। একইভাবে আপনি তিন মাত্রা চার মাত্রার গুলো একই সিস্টেমে হবে। তো এই যে দুই মাত্রার কোভেরিয়েন্ট, এই জিনিসটা বুঝছেন কিনা দেখেন। এখন যদি বলা হয় দুই মাত্রার মিশ্র টেনসর, তাহলে সেই ক্ষেত্রে দেখেন এ বার, এই যেহেতু এ একটা ভেক্টর আর কি, আর এখানে দেখেন আইটা আছে উপরে, তাহলে এই মিশ্র মানে কি, এখানে উপরে বলতে এটা কন্ট্রাভেরিয়েন্ট, আর নিচে বলতে এটা কোভেরিয়েন্ট। দেখেন এটা হলো পুতিচল, আর এটা হলো আপনার নিচের দিকে যেটা সেটা হলো সহচল। তার মানে এখানে দুইটা টেনসর আছে, একটা হলো কন্ট্রাভেরিয়েন্ট আর একটা হলো কোভেরিয়েন্ট। তাহলে যেহেতু দুইটা আছে, কাজে আপনি লিখবেন জাস্ট আপনার লেখার সিস্টেম একই। আমি যদি এটাকে এই যে এ বার আই আছে উপরে, নিচে জে আছে, এটা সমান আপনি যেহেতু দুইটা সূচক আছে দুইটা দাগিয়ে দিবেন, এখানে উপরেও ডেল এক্স দেন, নিচেও ডেল এক্স দেন, এখানে উপরেও ডেল এক্স দেন, নিচেও ডেল এক্স দিয়ে দেন। দেওয়ার পর দেখেন প্রথমে আইটা আপনি লিখবেন উপরেরটা, তাহলে আপনার কি আছে আই, এটা আইটা আছে উপরে, তাহলে আপনার উপরে বার হবে, আর এখানে যেটা হলো নিচে, নিচে বার হবে। ঠিক আছে, যেহেতু যেটা নিচে, তাহলে পরেরটাতে নিচে বার হবে। আচ্ছা, তাহলে প্রথমে আছে আই, তাহলে এখানে আপনি আই দিয়ে দেন, আর নিচে আছে জে, তাহলে এই যে পরের বারটাতে এখানে আপনি জে দিয়ে দেন। এখন আপনার দরকার হবে দুইটা সূচক। আচ্ছা, যেহেতু দুইটা এখানে আই জে সূচক আছে, এখন আমাদের বাড়তি দুইটা সূচকের প্রয়োজন হবে। আমি ধরে নিলাম কে আর একটা হলো এল, তাহলে কে টা এখানে বসাই দেন, এল টা এখানে বসাই দেন, আর এখানে এ, তাহলে কি হবে দেখেন কে টা আমরা আই সূচকের জন্য আমরা অন্য একটা সূচক নিলাম কে, তাহলে আই আছে উপরে, কে টাও বসবে উপরে। এখানে জে এর জন্য আমরা একটা সূচক নিলাম এল, তাহলে যেটা নিচে আছে এখানে এল টাও নিচে বসবে। এই হলো লেখার নিয়ম, বুঝছেন? আচ্ছা, আপনার যখন কোভেরিয়েন্ট লেখা হয় তখন এইটাকে একটু বোল্ড করে লেখা হয় আর কি, তো আমরা বোল্ড করে দিব না আর কি, বইয়ে সেভাবে উল্লেখ করা নাই, তবে দেয়া লাগে, না দিলেও কোনো সমস্যা নাই। আমি যতদূর দেখছি বইগুলোতে এটাকে এই মোটা করে দেয়া বা বোল্ড করে দেওয়ার কারণ হলো যে এটা এই দাগিদাতে আমরা বুঝতে পারবো যে এটা হলো আপনার কোভেরিয়েন্ট। কোভেরিয়েন্ট বলতে হলো সহচল ভেক্টর বা সহচল টেনসর। আচ্ছা, এখন যদি তিন মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট, কন্ট্রা মানে উপরে থাকবে, ঠিক আছে, কন্ট্রাভেরিয়েন্ট যদি একটু খেয়াল করি, এ বার এই যে আই জে কে, কন্ট্রা মানে উপরে, কো মানে নিচে, এই জিনিসটা একটু মনে রাখবেন। তাহলে আই জে কে উপরে আছে, তাহলে আপনি কি করবেন, এটা লেখার ক্ষেত্রে যদি আমি বলি যে
আচ্ছা, আমি আলাদা জায়গায় একটু লেখার সিস্টেমটা জাস্ট একবার যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা নাই। যেমন দেখেন এ বার এটা একটা ভেক্টর, ঠিক আছে, ভেক্টর জন্য এই জন্য আমরা ভেক্টর চিহ্নটা দিব, এ ভেক্টর। এখানে আই জে কে কোথায় আছে? উপরে আছে, তার মানে কন্ট্রাভেরিয়েন্ট এটা সমান। এখানে যেহেতু তিনটা সূচক আমরা আছে, আমরা এইভাবে তিনটা দাগি দিয়ে দিব। উপরে দিব ডেল এক্স, নিচে ডেল এক্স, উপরে দিব ডেল এক্স, নিচে ডেল এক্স, উপরে দিব ডেল এক্স, নিচেও ডেল এক্স। এখন দেখেন এখানে কি আই যে কে উপরে আছে, তাহলে আমরা উপরের গুলোতে বার দিব এবং ভাবে প্রথমটাতে আই, পরেরটাতে জে, তারপরটাতে কে দিয়ে দিব। তাহলে এই যে তিনটা সূচকের জন্য আমার অন্য তিনটা সূচক প্রয়োজন হবে, আমি ধরে নিলাম সেটা হলো আলফা, আর একটা হলো বিটা, আর একটা গামা, এইভাবে ধারাবাহিকভাবে বসাই দিবেন। আর এখানে এ টু দি পাওয়ার কি হবে? অন্য তিনটা সূচক, সেটা উপরে বসবে না নিচে বসবে? এখানে আই জে কে উপরে আছে না নিচে? উপরে, তাহলে এখানে আমরা আলফা গামাটা উপরে হবে। আপনি যদি আবার এ বার মানে আলফা বিটা গামা এটাকেও যদি লেখেন তবুও পারবেন, তিনটা দাগিয়ে দিবেন, ডেল এক্স লেখেন, ডেল এক্স লেখেন, ডেল এক্স লেখেন, ঠিক আছে। এটা উপরে আছে না নিচে? সূত্রগুলো উপরে আছে, তাহলে উপরের গুলোতে বার, ধারাবাহিকভাবে আপনি আলফা বিটা দিয়ে দেন, আলফা বিটা গামা, ঠিক আছে। তাহলে আপনার তিনটা সূচকের প্রয়োজন হবে, বাড়তি তিনটা সূচক। তাহলে আমি ধরে নিলাম একটা হলো আই, একটা হলো জে, আর একটা হলো কে। তাহলে এখানে এর পর কি হবে? বাড়তি তিনটা সূচক যে আই জে কে, সেগুলো উপরে বসবে না নিচে? যেহেতু আলফা বিটা গামা উপরে, এটা আই জে কে উপরে বসবে। এই জিনিসগুলো কি বোঝা গেল? তিন মাত্রার কোনটা ভেরিয়েন্ট। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বুঝাই দিই, যে তিন মাত্রার কোভেরিয়েন্ট যদি হয় তাহলে এবার আই জে কে সেক্ষেত্রে নিচে থাকবে, সমান আপনি কি লিখবেন? এক দাগি, দুই দাগি, তিন দাগি, উপরেও থাকবে ডেল এক্স, নিচে ডেল এক্স, উপরে ডেল এক্স, নিচেও ডেল এক্স, উপরে ডেল এক্স, নিচেও ডেল এক্স। এখন আই জে কে নিচে আছে, নিচের গুলোতে বার হবে, ধারাবাহিকভাবে আই জে কে পাওয়ার গুলো বসে যাবে। এখন তিনটা অপর বা অন্য তিনটা সূচকের দরকার হবে, ইচ্ছা আপনি যে কোনো নিতে পারেন। আমি এখানে আলফা বিটা গামাই নিলাম, তাহলে প্রথমটাতে আলফা, তারপরটাতে বিটা, তারপরটাতে গামা। এখানে এর সাথে কি হবে? আলফা বিটা গামা যে তিনটা সূচক নিয়েছি সেই তিনটা, এটা নিচে বসবে না উপরে? যেহেতু আইজে কে নিচে, এটা হবে আলফা বিটা গামাটা নিচে হবে। এটা হলো আপনার কোভেরিয়েন্ট বা সহচল। আর উপরেরটা উপরে যদি থাকে সেটা হবে প্রতিচল, এবং এটা তিন মাত্রা। এই জিনিসগুলো বুঝছেন তো? এখন একইভাবে চার মাত্রা, পাঁচ মাত্রা, 100 মাত্রাও কিন্তু আপনারা লিখতে পারবেন। বোঝা গেল? দেখেন তাহলে এটা হলো আপনার তিন মাত্রার কোভেরিয়েন্ট টেনসর। আমি একটু আগে যেটা বুঝাই দিলাম, তো এগুলো কি বুঝছেন কিনা দেখেন, বোঝা যাচ্ছে কিনা একটু জানান। একটু এই যে তিন মাত্রার যে কোভেরিয়েন্ট, এই পর্যন্ত মানে এই জিনিসগুলো বুঝছেন কিনা আপাতত? আচ্ছা, এখন দেখেন পাঁচ মাত্রার মিশ্র টেনসর। মিশ্র টেনসর বলতে আপনার সেখানে কোভেরিয়েন্টও থাকবে, কন্ট্রাভেরিয়েন্টও থাকবে। পাঁচটা মাত্রা বলতে দেখেন এ, এটা একটা যেহেতু ভেক্টর ভৌত রাশি, কাজে এখানে কিন্তু ভেক্টর চিহ্নটা দিতে হবে। আমরা এটাকে এ বার বলে বলতেছি, সমস্যা নাই, জাস্ট লিখার ক্ষেত্রে সঠিক লিখলেই হইলো। তো এখানে এই যে উপরে লিখলাম আই জে কে, তাহলে এটা উপরে যেগুলো সেগুলো হলো কন্ট্রাভেরিয়েন্ট। তাহলে এখানে আমার কন্ট্রাভেরিয়েন্ট হলো এক দুই তিনটা, মানে কন্ট্রা সূচক হলো আই জে কে তিনটা। আর এখানে এল এম দিলাম নিচে, তাহলে এটা হলো কোভেরিয়েন্ট। তাহলে এই যে কন্ট্রাভেরিয়েন্ট আর কোভেরিয়েন্ট দুইটা মিলে কিন্তু মিশ্র টেনসর কিন্তু আমরা পাচ্ছি, যেখানে কন্ট্রাভেরিয়েন্টও বা আছে এবং হচ্ছে কোভেরিয়েন্টও আছে। আচ্ছা, তাহলে এখানে কয়টা আছে দেখেন, এক দুই তিন চার পাঁচটা। তাহলে এখানে কয়টা আছে? সূচক পাঁচটা। তাহলে এখানে আমরা বলবো পাঁচ মাত্রার মিশ্র টেনসর। আচ্ছা, এটা সমান আমরা যখন লিখবো তখন এখানে যেহেতু পাঁচটা সূচক আছে, আমরা এভাবে আলাদা আলাদা ভাবে এক দুই তিন চার পাঁচটা দাগি দিয়ে নিব। এখন প্রত্যেকটাতে কিন্তু একই জিনিস, ডেল এক্স, উপরেও আবার ডেল এক্স, নিচেও ডেল এক্স, উপরেও ডেল এক্স, নিচেও ডেল এক্স, উপরেও ডেল এক্স, নিচেও ডেল এক্স, উপরেও হবে ডেল এক্স, নিচেও ডেল এক্স। গেল। এখন এখানে আমার আছে হচ্ছে উপরে আই, উপরে জে, উপরে কি? তাহলে আমার কি হবে? উপরে হবে বার, উপরে দেখেন আই, এই যে বার আই,
আবার এখানে উপরে বার দিয়ে কি আছে জে, তারপরে আছে কে, তাহলে উপরে যেহেতু আছে উপরে বার দিয়ে কে আমরা বসাই দিব। নিচে আছে এল এম, তারপর এর পরেরটাতে আমরা এই যে নিচে বার দিয়ে কি দিব এল দিব। এটা নিচে কি দেখেন উপরে ডেল এক্স আছে নিচেও ডেল এক্স আছে, নিচের ডেল এক্সটার উপর বার দিয়ে এম দিব। এই আমার একটা প্রথম স্টেপের কাজটা শেষ। এখন এখানে যেহেতু 5টা সূচক বা মাত্রা রয়েছে, তাহলে আমার 5টা অন্য সূচক নিতে হবে। আমি সেগুলোকে ধরে নিলাম হচ্ছে পি কিউ আর এ বি। তাহলে আমি ধারাবাহিকভাবে লিখবো পি কিউ আর, আর এখানে এই যে উপরে লিখবো এ বি, এবং এখানে আমার এ দিতে হবে, এ দিলাম। উপরে আছে আই যে কে, আই এর জন্য আমরা যে সূচকটা নিচ্ছি সেটা হলো পি, আইটা উপরে থাকায় পিটা উপরে হবে। এখানে জে এর জন্য যে সূচকটা নিচ্ছি সেটা হলো কিউ, যেটা উপরে থাকায় কিউটা উপরে হবে। আবার এখানে কে এর জন্য যে সূচকটা নিচ্ছি সেটা হলো আর, কেটা উপরে থাকায় আরটাও উপরে হবে। ঠিক আছে, এখানে এল, এলটা নিচে আছে, তাহলে এল এর জন্য আমি সূচক নিচ্ছি এ, এলটা নিচে এ হবে নিচে। আবার এখানে এম এর জন্য আমি সূচক নিচ্ছি বি, তাইলে এমটা নিচে বিটাও নিচে হবে। এই হলো লেখার নিয়ম, এটা হলো 5 মাত্রার মিশ্র টেনসর। এই জিনিসটা কি বোঝা গেল? আচ্ছা, এটা যদি এইভাবে থাকে মানে যে কোনো ভাবে সেটা থাকতে পারে। এ ভেক্টর আমি দিলাম হচ্ছে পি কিউ আর, এখানে দিলাম এ বি, তাহলে এই যে এটা হলো আপনার কন্ট্রাভেরিয়েন্ট, এ বি হলো কোভেরিয়েন্ট। তাহলে এটার জন্য আমি লিখবো হচ্ছে যেহেতু 5টা সূচক বা 5টা মাত্রা, তাহলে 1 2 3 4 5টা দিয়ে দিব। উপরে ডেল এক্স নিচে ডেল এক্স, উপরে ডেল এক্স নিচে ডেল এক্স, উপরেও ডেল এক্স নিচেও ডেল এক্স, উপরে ডেল এক্স নিচে ডেল এক্স, উপরে ডেল এক্স নিচে হবে আমার ডেল এক্স। আর উপরে আছে পি কিউ আর, কটা 1 2 3, তাহলে প্রথম তিনটাতে আমার বারটা হবে উপরের ডেল এক্সটাতে, এবং একভাবে ধারাবাহিকভাবে লাগেন পি কিউ আর। ঠিক আছে, এখন এরপরে নিচে আছে এ বি, তাহলে এই নিচের ডেল এক্সটাতে বার হবে। এর পরের গুলো দেখেন প্রথম তিনটা বার হওয়ার পরের যে আমার টেনসরটা সেখানে কিন্তু বার দিতে হবে, তারপরে দিতে হবে কিন্তু নিচে ডেল এক্স, নিচের যে ডেল এক্স সেটাতে, কারণ এ বি নিচে এজন্য। যাওয়ার পরে এখন দেখেন আমার পি কিউ আর, এই যে তিনটা টেনসর, এই তিনটার জন্য আমার তিনটা কি লাগবে, অন্য তিনটা টেনসর বলেন সূচক বলেন লাগবে। সেগুলোকে আমি ধরে নিলাম আই জে কে, অর্থাৎ পি এর জন্য সূচকটা আই, কিউ এর জন্য জে, আর এর জন্য কে। তাহলে এখানে যে এ থাকবে পি কিউ আর এর জায়গায় আমার বলবো হচ্ছে আই জে কে, আমি উপরে দিব হচ্ছে আই জে কে, কারণ পি কিউ আর উপরে আছে, আই জে কে উপরে বসবে। আর এই যে এখানে এ বি নিচে না, তাহলে এখানে এ বি, তাহলে এ এর জন্য আমি একটা সূচক নিলাম সেটা হলো এল নিলাম, এবং বি একটা সূচক নিলাম সেটা হচ্ছে আমি এম নিলাম। তাহলে এখানে এ বি নিচে হয়, এল এমটা এখানে আমরা নিচ্ছি সেটা নিতে হবে। এভাবে মূলত লিখতে হয়। এই যে মাত্রা মিশ্র টেনসর সম্পর্কে বুঝছেন কিনা এখন দেখেন। আচ্ছা, এখন দেখেন টেনসরের মাত্রা বা ক্রমটা কি আসলে, মাত্রা বা ক্রম কি। আচ্ছা, কোন টেনসর উপাদানের মোট সূচকের সংখ্যা কি। সাপোজ আমি একটা লিখলাম হচ্ছে এ পি কিউ আর এখানে দিলাম হচ্ছে আর, এখানে দিলাম হচ্ছে আর, তাইলে এটা একটা টেনসরের উপাদান। আর এই যে টেনসরের উপাদানের সূচক এখানে পি কিউ আর আলাদা আলাদা ভাবে সূচক। আর এই এখানে কয়টা সূচক আছে আমরা বলবো যে মোট সূচকের সংখ্যা, মোট কয়টা সূচক আছে, আমি যদি পি কিউ আছে আর আছে, অর্থাৎ একটা দুইটা তিনটা সূচক। এই যে মোট সূচকের সংখ্যাকে বলা হচ্ছে টেনসরের মাত্রা, ইংরেজিতে বলা হচ্ছে র্যাঙ্ক। ঠিক আছে, যেমন এ পি কিউ, এখানে এ পি কিউ নিচে আছে, যেখানে উপরে থাকুক নিচে থাকুক কোনো ব্যাপার না, জাস্ট কয়টা আছে সেটা আমাদের দেখার বিষয়। তাহলে এখানে এ পি কিউ কয়টা আছে, দুইটা, তাহলে আমরা বলবো এটাকে দুই মাত্রার বা দুই ক্রমের কোভেরিয়েন্ট। যেহেতু নিচে আছে, নিচে থাকলে কোভেরিয়েন্ট, উপরে থাকলে কন্ট্রাভেরিয়েন্ট, এটা যেহেতু নিচে আমরা বলবো কোভেরিয়েন্ট টেনসর, দুই ক্রমের কোভেরিয়েন্ট টেনসর। এখন দেখেন এ এর পর উপরে আছে পি কিউ আর, তাহলে উপরে থাকলে কি হয় কন্ট্রাভেরিয়েন্ট হয়, তাহলে এ পি কিউ আর। তাহলে এটা যেহেতু উপরে আছে, এখানে কয়টা আছে তিনটা আছে, তাহলে আমরা বলবো তিন মাত্রার, এবং এটা উপরে থাকায় আমরা বলবো তিন ক্রমের কন্ট্রাভেরিয়েন্ট টেনসর।
আবার দেখেন উপরেও আছে নিচেও আছে, তাহলে উপরে থাকলে আমরা দেখলাম কন্ট্রাভেরিয়েন্ট, নিচে থাকলে কোভেরিয়েন্ট, ঠিক আছে, বা প্রতিচল আর একটা হলো সহচল। তাহলে এই হলো বিষয়। তাহলে এখন উপরেও আছে নিচেও আছে, তার মানে মিশ্র যেহেতু দুইটা আছে, তাহলে আমরা বলবো 1 2 3 4টা আছে, পি কিউ আর এস 4টা মাত্রা আছে, তাহলে এটা 4 মাত্রা বা বলতে পারি 4 ক্রমের মিশ্র টেনসর, যেহেতু কন্ট্রাভেরিয়েন্টও আছে কোভেরিয়েন্টও আছে। আবার এখানে দেখেন এ পি কিউ আর পি এস, এখানে একটা জিনিস খেয়াল করেন, যখন একই সূচক থাকবে তখন সূচক দুইটা বাদ যাবে। এখানে পি কিউ দুটো একই, কাজে এই দুটো সূচক বাদ, তাহলে এই দুটো সূচক বাদ গেলে এখানে থাকে এ কিউ আর আর একটা থাকে এস। তাহলে সেই ক্ষেত্রে কয়টা সূচক, এখানে তিনটা, কিউ আর এস তিনটা, তাহলে আমরা বলবো 3 মাত্রার বা 3 ক্রমের মিশ্র টেনসর। মিশ্র কেন, কারণ হচ্ছে এখানে কোয়ান্টাভেরিয়েন্টও আছে কোভেরিয়েন্টও আছে। এই যে জিনিসগুলো মাত্রা বা ক্রম, এই জিনিসগুলো বুঝছেন কিনা? এখন দেখেন অপরিবর্তক এর আরেকটা নাম হলো স্কেলার বা শূন্য মাত্রার টেনসর। মানে একই জিনিস কিন্তু ভিন্ন ভিন্ন নাম। অপরিবর্তকও বলতে পারি, মানে যেটা পরিবর্তিত হয় না, স্কেলার বলতে পারি, শূন্য মাত্রার টেনসরও বলতে পারি। তাহলে এখানে বাংলা যে কথাগুলো আছে সেগুলো সেম আর কি। এটার মূল যে বিষয় সেটা হলো ফাই সমান হলো ফাই এর বার। এই দুটো জিনিস কি হয়, যদি একই হয় তাহলে সেটাকে বলবো অপরিবর্তক। তাহলে আমরা একটু দেখি, ধরি এক্স টু দি পাওয়ার 1 এস স্কয়ার এস কিউব ডট 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 এক্স টু দি পাওয়ার এন স্থানাঙ্ক পদ্ধতিতে ফাই একটা ফাংশন। অর্থাৎ এই স্থানাঙ্কর ক্ষেত্রে একটা ফাংশন হলো আমার ফাই, এবং অন্য আর একটা স্থানাঙ্ক সেটা হলো এক্স বার 1 এক্স বার 2 এক্স বার 3 ডট 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 এক্স বার এন। এই স্থানাঙ্কের বেলায় আর একটা ফাংশন হলো ফাই বার, ফাই এর উপর বার বা ফাই ভেক্টর, বা আমরা বার দিয়েই পড়ি, অসুবিধা নাই। তাহলে এখন বলা হচ্ছে যদি ফাই সমান ফাই বার হয় তাহলে ফাইকে বলা হচ্ছে, ফাইকে স্কেলার বলবো অথবা ই ভেরিয়েন্ট বলতে পারি। ই ভেরিয়েন্ট মানে হলো অপরিবর্তক, বা আমরা অপরিবর্তক বলতে পারি, বা শূন্য র্যাঙ্ক টেনসরও বলা যেতে পারে। তাহলে মূল কথা হলো ফাই একটা ফাংশন এবং আরেকটা হলো ফাই বার একটা ফাংশন, এবং দুটার স্থানাঙ্ক কিন্তু ভিন্ন ভিন্ন, এবং ভিন্ন ভিন্ন হলেও যদি ফাই ফাংশন সমান ফাই বার ফাংশন লেখা যায় তাহলে সেটাকে আমরা বলবো অপরিবর্তক টেনসর। বোঝা গেল? এখন দেখেন টেনসরের যোগ আমরা কিভাবে করব, এটা একটু নিয়মটা দেখি। দুই বা ততোধিক একই র্যাঙ্কের এবং একই আকৃতির, দেখেন দুই বা ততোধিক একই র্যাঙ্কের মানে, র্যাঙ্ক মানে কি, মাত্রা, একই মাত্রা থাকতে হবে। যেমন এ, এখানে যদি আপনি আর এস নেন এবং এখানে যদি আপনি কিউ নেন তাহলে এটার কয়টা র্যাঙ্ক আছে, 3টা র্যাঙ্ক, এবং এটার সাথে যদি যোগ করেন ঠিক একই র্যাঙ্কের হতে হবে। সাপোজ ধরেন বি, এখানে আর এস কিউ, একই র্যাঙ্কের হবে, এখানে আর এস কিউ 3টা মাত্রা আছে এবং একই মাত্রাগুলো একই আর কি, বা সূচকগুলো বা র্যাঙ্কগুলো একই। তাহলে দুই বা ততোধিক, সেটা 2টা হতে পারে, 5টা হতে পারে, 7টা হতে পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু একই র্যাঙ্কের হতে হবে। তাহলে দুই বা ততোধিক একই র্যাঙ্কের এবং একই আকৃতির টেনসর সমূহের যোগফল একটি একই র্যাঙ্কের এবং একই আকৃতির টেনসর হবে। দেখেন তাহলে দুই বা ততোধিক থাকবে, তাহলে এখানে আমরা 2টা নিলাম, এটা একটা এটা একটা, ঠিক আছে, টেনসর। তাহলে এখানে এর যে র্যাঙ্ক বা মাত্রা, এর যে বি এর যে র্যাঙ্ক বা মাত্রা দুটো কিন্তু সেম। এ দেখেন পি, এটা হলো একটা কন্ট্রাভেরিয়েন্ট, এবং কিউ আর এটা একটা কোভেরিয়েন্ট, প্লাস বি এর যে কন্ট্রাভেরিয়েন্ট সেটাও পি এবং কোভেরিয়েন্টটাও কিউ আর, তার মানে কি দুইটার একই কিন্তু র্যাঙ্ক রয়েছে, একই আকৃতির। আচ্ছা, কাজে এইটা যোগ করলে আমরা সাপোজ ধরে নিছি এখানে যে সি একটা কি পাবো, টেনসর পাবো, এবং এর তো র্যাঙ্ক গুলো একই হবে, এই যে একই, একটি একই র্যাঙ্কের এবং একই আকৃতির টেনসর হবে, একই র্যাঙ্কের। দেখেন এখানে পি ছিল পি ছিল পি এ থাকবে, এখানে কিউ আর ছিল কিউ আর ছিল কিউ আর ই হবে, অর্থাৎ এ আর বি যোগ করলে আমরা সি পাবো, যাদের সূচক গুলো বা মাত্রাগুলো সেম থাকবে। তাহলে টেনসরটি এ পি কিউ আর এবং বি কিউ আর টু দি পাওয়ার, এখানে পি আমরা
জাস্ট বি পি কিউ আর জাস্ট পড়লেই হইলো। তো এই দুইটার যোগফল হলো আমার এই জিনিসটা, তাহলে টেনসর দ্বয়ের যোগফল। তাহলে সিটা হলো এই দুইটা টেনসরের যোগফল। এই জিনিসটা কি বোঝা গেল? আচ্ছা, যখন দুইটা টেনসরের বিয়োগফলের কথা বলা হবে তখন বাংলা কথাগুলো থেমে থাকবে, শুধু যোগের জায়গায় বিয়োগটা বলে দিবেন তাহলেই হয়ে যাবে। আমি যদি একটু বলে দিই যে একই র্যাঙ্ক, দেখেন দুই বা ততোধিক একই র্যাঙ্ক এবং একই আকৃতির টেনসর সমূহের বিয়োগফল একটি একই র্যাঙ্কের এবং একই আকৃতির টেনসর হবে। এই কথাটা শুধু হবে এখানে, বাংলা কথা যদি লেখেন লিখবেন যে একই র্যাঙ্ক এবং একই আকৃতির দুটি টেনসরের বিয়োগফল হলো একই র্যাঙ্ক এবং একই আকৃতির একটা টেনসর। তাহলে এখানে বিয়োগফলটা জাস্ট উদাহরণটা আমি এখানে লিখে দিচ্ছি যে a মাইনাস হলো b। এখানে যে সূচক বা মাত্রা যাই বলেন সবগুলো কিন্তু সেম থাকবে। এর থেকে বি বাদ দিলে আমরা সি পাবো। এর যে সূচক মাত্রা সবগুলো, বা সূচক বলেন মাত্রা বলেন ক্রম বলেন যাই বলেন পি কিউ আর এগুলো কিন্তু সেম থাকবে। জাস্ট এর থেকে বি বাদ দিলে সি পাবো, মাত্রাগুলো সেম থাকবে। তাহলে এখানে বলা হচ্ছে টেনসরটি সি পি কিউ আর টেনসরটি হলো এ পি কিউ আর এবং বি পি কিউ আর টেনসর দ্বয়ের বিয়োগফল। এই জিনিসটা দেখেই মোটামুটি ধারণা হয়ে গেছে। তবে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আচ্ছা, এখন এরপরে দেখেন দুটি টেনসরের বহিস্থ গুণন। বহিস্থ গুণনটা কি? বলা হচ্ছে দুটি টেনসরের বহিস্থ গুণন অপর একটি টেনসর যার র্যাঙ্ক প্রদত্ত টেনসর দ্বয়ের র্যাঙ্কের সমষ্টির সমান। তাহলে এখানে বলা হলো কি দুটি টেনসরের বহিস্থ গুণন অপর একটি টেনসর, দুইটা টেনসরের বহিস্থ গুণন অর্থাৎ দুইটা টেনসরকে যখন আমরা গুণ করব তখন অপর আরেকটা আমরা টেনসর পাবো। সাপোজ ধরেন 5 × 6 দুইটা টেনসর, এই দুটাকে গুণ করলে 5 × 6 = 30, অপর আরেকটা টেনসর পাচ্ছি বা অপর একটা মান কিন্তু পাওয়া যাচ্ছে। তো এটাই বলা হচ্ছে দুটি টেনসরের বহিস্থ গুণন, অর্থাৎ দুইটা টেনসরকে আমরা গুণ করলে অপর আরেকটা টেনসর পাবো যার র্যাঙ্ক প্রদত্ত টেনসর দ্বয়ের র্যাঙ্কের সমষ্টি সমান। অর্থাৎ প্রদত্ত যে দুইটা কি ছিল, দুইটা টেনসর ছিল তার যে র্যাঙ্ক হবে আমরা গুণ করার পর যে টেনসরটা পাবো তার র্যাঙ্কের সমান হবে বা মাত্রার সমান হবে। অর্থাৎ টেনসরের উপাংশগুলি সাধারণত সাধারণ গুণকে বহিস্থ গুণন বলা হয়। এখানে দেখেন এ আর বি যদি গুণ করি তাহলে সি হবে, এবং এখানে যেমন 5 আর 6 গুণ করলে 30 হয়েছে, কিন্তু এখানে যে পাওয়ারগুলো সাধারণভাবে যোগ করে দিতে হবে। পি কিউ আর এর সাথে এল আছে, গুণ করে লিখতে হবে পি কিউ আর এল। এখানে এস আর এম এন আছে, এটা কি কোভেরিয়েন্ট, এটাকে গুণ করে লিখতে হবে এস এম এন। এবং এখানে দেখেন কয়টা হচ্ছে আপনার র্যাঙ্ক ছিল। হ্যাঁ, বুঝে নাই, আবার একটু বলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে দেখেন, এখানে আমরা যদি দেখি র্যাঙ্ক আছে কয়টা, 1 2 3 4 5 6 7টা, এবং এটাকে গুণ করার পরও এখানে কিন্তু 1 2 3 4 5 6 7টা, অর্থাৎ 7টা মাত্রা বা র্যাঙ্কই আছে। এই হলো বিষয় যে দুটি টেনসরের বৈশিষ্ট্য গুণন, অপর একটি টেনসর যার র্যাঙ্ক প্রদত্ত টেনসর দ্বয়ের র্যাঙ্কের সমষ্টির সমান। প্রদত্ত টেনসর দ্বয়ের অর্থাৎ দুইটা টেনসরের যে র্যাঙ্ক এবং এটা গুণ করার পর আমরা যে টেনসরটা পাবো তার র্যাঙ্ক কিন্তু সমান হবে। তাহলে এখানে দুইটা টেনসরে যদি আমরা র্যাঙ্ক হিসাব করি তাহলে 1 2 3 4 5 6 7টা গুণ করার পরও আমরা কিন্তু 7টা র্যাঙ্ক বা মাত্রাই পাচ্ছি। তো এই যে সি পি কিউ আর এল এস এম এন টেনসরটি হলো এ পি কিউ আর এস এবং বি এল এম এন টেনসর দ্বয়ের বহিস্থ গুণন। তাহলে আমরা এটা থেকে কি বুঝলাম, আমরা যদি শুধু উদাহরণটাই খেয়াল করি যে এ আর বি গুণ করলে আমরা নতুন যেমন 5 আর 6 আমরা যদি গুণ করি তাহলে নতুন একটা মান পাচ্ছি, সেটা হলো 30। তাহলে এটা 5 মানে যদি এ হয়, 6 মানে যদি বি হয়, তাহলে 30 এটার অন্য একটা নাম হবে সি, এবং এদের র্যাঙ্ক গুলো তো আমরা সাধারণভাবে গুণ করে লিখবই, ঠিক আছে। তাহলে এ আর বি গুণ করলে আমরা সি পাবো। ঠিক একইভাবে আমার এখানে যে র্যাঙ্ক আছে র্যাঙ্ক গুলো সাধারণভাবে গুণ করতে হবে, পি কিউ আর এর সাথে এল গুণ, নিচে এস এম এন আছে, এই যে এস এম এন। এই জিনিসটা কি বুঝছেন কিনা, টেনসর দুটি টেনসরের বহিস্থ গুণন জিনিসটা বুঝছেন কিনা?
আচ্ছা, এখন দেখেন মিশ্র টেনসরের সংকোচন, এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ। দেখেন যে সংকোচন কিভাবে হবে। বলা হচ্ছে যদি কোনো মিশ্র টেনসরের একটি কন্ট্রাভেরিয়েন্ট সূচক, তাহলে একটা মিশ্র টেনসর, সাপোজ আমি ধরে নিলাম এ পি কিউ, আর একটা হলো আর এস টি। তাহলে যদি কোনো মিশ্র টেনসরের একটি কন্ট্রাভেরিয়েন্ট সূচক, তাহলে এটা একটা মিশ্র কিন্তু টেনসর, এখানে কোভেরিয়েন্টও আছে কন্ট্রাভেরিয়েন্টও আছে। তাহলে এখানে কন্ট্রাভেরিয়েন্ট সূচক এবং একটি কোভেরিয়েন্ট সূচক সমান করে, তাহলে এখানে কি করতে হবে যে কন্ট্রাভেরিয়েন্ট এবং কোভেরিয়েন্ট দুই মানে এই দুটাকে যে কোনো একটা সূচককে সমান করতে হবে। জিনিসটা যদি সহজ করে বলি, এটাকে যদি আমি এইভাবে লিখি এ পি কিউ, আর এখানে আর এর জায়গায় আমি বসাইলাম পি আর এস, তার মানে জিনিসটা আমি একটা নোট দিয়ে দিই, পি সমান হলো আর বা আর সমান হলো পি। তাহলে এই যে আর সমান পি লিখলাম, এই যে এখানে কিন্তু বসাই দিই, সেই ক্ষেত্রে পি আর পি কাটা যাবে, গিয়ে থাকবে হচ্ছে এ কিউ আর এস। এটা আমরা অন্য একটা নাম দিতে পারি বি কিউ আর এস, ঠিক আছে। তাহলে আমার এখানে 1 2 3 4 5টা মাত্রা ছিল, কিন্তু এটাকে সংকোচন করে দেখেন 3 মাত্রা হয়েছে, কিউ আর এস 3টা মাত্রায় পাইছি। তাহলে এটাই এখানে বলা হচ্ছে যদি কোনো মিশ্র টেনসরের একটি কন্ট্রাভেরিয়েন্ট সূচক এবং একটি কোভেরিয়েন্ট সূচক সমান করি, অর্থাৎ সমান করতে হবে কন্ট্রাভেরিয়েন্টে যা থাকবে সেই একটা সূচক যাতে কোভেরিয়েন্টও থাকে, একই থাকে। যেমন এখানে পি, নিচেও আমরা পি সমান আর বা আর এর জায়গায় পি বসাই দিয়ে একই করে নিলাম। এই জিনিসটা বোঝাচ্ছে যোগরীতি প্রথায় যোগ করা হয় তবে প্রাপ্ত যোগফল একটি টেনসর হয় যার র্যাঙ্ক প্রদত্ত টেনসরের র্যাঙ্ক অপেক্ষা 2 কম হবে। যেমন এখানে আগে ছিল কি, আমি জিনিসটা আরো ক্লিয়ার করে যদি বোঝাতে চাই, তাহলে জিনিসটা একটু খেয়াল করেন। এখানে যে এখানে হলো এ, আমি ধরে নিলাম পি কিউ, আর একটা হলো আর এস টি। এখানে আপনার উপরের গুলো কি কন্ট্রাভেরিয়েন্ট বা হচ্ছে পুতিচল টেনসর, আর নিচের গুলো হলো সহচল টেনসর। তাহলে এখানে কি আছে, পুতিচল টেনসর আছে, সহচল আছে, তার মানে দুইটা মিলে মিশ্র টেনসর হলো। আচ্ছা, এখন এই যে পুতিচল বা কন্ট্রাভেরিয়েন্টে যা থাকবে সেখান থেকে একটা সূচক কোভেরিয়েন্টও তো নিয়ে আসতে হবে। তার মানে এখানে আর আছে, সেখানে পি দিয়ে দিলাম এস টি। দেখেন এখন, অর্থাৎ এখানে কি বসালাম, পি সমান আর বা আর সমান পি, আর এর জায়গায় পি বসানো হয়েছে। তাহলে এখানে কি করলাম যে কন্ট্রাভেরিয়েন্টে যা ছিল সেখানকার একটা সূচক কোভেরিয়েন্টেও আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার ফলে যা হলো পি আর পি সূচক দ্বারা কাটা যাবে, গিয়ে এ কিউ এস টি পাবো। এবং এখানে কি হলো দেখেন যে আপনার প্রদত্ত যে মিশ্র টেনসরটা ছিল সেখানে ছিল 5টা মাত্রা, এই যে এইটা ছিল প্রদত্ত বা আমরা শুরুতে ধরে নিয়েছিলাম, এবং এইটা 5টা মাত্রা থেকে 2টা মাত্রা কমে গেল, গিয়ে এরা হলো 3 মাত্রা। জিনিসটা কি বোঝা গেল? এটাকেই বলা হচ্ছে মিশ্র টেনসরের সংকোচন, অর্থাৎ মাত্রা ছিল 5টা, সেখান থেকে কমে হলো 6টা। তার মানে কি সংকোচন হয়েছে না প্রসারিত হয়েছে, অবশ্যই 5 থেকে 3 কম। এটা এখানে বলা হলো যদি কোনো মিশ্র টেনসরের একটি কন্ট্রাভেরিয়েন্ট সূচক এবং একটি কোভেরিয়েন্ট সূচক সমান করে, মানে সমান করা থাকবে এরকম না, সমান করতে হবে আপনাকে, করে যোগরীতি প্রথায় যোগ করা হয় তবে প্রাপ্ত যোগফল একটি টেনসর হয় যার র্যাঙ্ক প্রদত্ত টেনসরের র্যাঙ্ক অপেক্ষা কত কমে, 2 কমে যাবে। এ প্রক্রিয়াকে টেনসরের সংকোচন বলা হয়। যেমন উদাহরণ যদি দেয়া যায় এ পি কিউ আর এস টি, এটা হলো কন্ট্রাভেরিয়েন্ট, এটা হলো কোভেরিয়েন্ট নিচেরটা। তাহলে টেনসরের র্যাঙ্ক কত পাইছি 5। এখন টেনসর সংকোচনের জন্য আমরা পি সমান আর নিব, কারণ বলা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট আর কোভেরিয়েন্টের সূচক সমান করতে হবে একটা, কটা, এই যে একটি বলা হয়েছে। কাজে এখানে পি সমান আর নিলাম, সেই ক্ষেত্রে আর এর জায়গায় আমরা পি বসাই দিব, সেক্ষেত্রে পি আর পি কিন্তু কাটা যাবে। তাহলে থাকবে হচ্ছে আপনার এটা নতুন একটা আমরা কি পাচ্ছি, টেনসর পাচ্ছি, তার নাম দিলাম বি। এখানে হলো আপনার কিউ থাকতেছে কন্ট্রাভেরিয়েন্ট আর এস টি থাকতেছে কোভেরিয়েন্ট, এবং এই টেনসরটার মাত্রা হবে আপনার 3। এই হলো টেনসরের সংকোচন, যে মাত্রা ছিল 5টা সেখান থেকে মাত্রা হলো 3টা। বোঝা গেল কিনা এখন দেখেন। আচ্ছা, এখন এরপরে দেখেন অন্তস্থ গুণন।
বলা হচ্ছে দুটি টেনসরের বহিস্থ গুণনে সংকোচন প্রয়োগে, দুটি টেনসরের বহিস্থ গুণন একটু আগে মনে হয় আমরা দেখলাম, ঠিক আছে, যে দুটি টেনসরের এই যে বহিস্থ গুণন, মানে বহিস্থ গুণন বলতে কি, যেমন এ আর বি দুইটাকে গুণ করলে সি হবে, আর এখানে যে সূচক গুলো আছে সেগুলো উপরের গুলো উপরে গুণ, নিচের গুলো নিচে গুণ, এটা হলো বহিস্থ গুণন। এখানে বলা হচ্ছে দুটি টেনসরের বহিস্থ গুণনে সংকোচন প্রয়োগে প্রাপ্ত টেনসরকে প্রদত্ত টেনসর দ্বয়ের অন্তঃস্থ গুণন বলা হয়। তাহলে আমরা একটু আগে বহিস্থ গুণনে শিখে আসলাম এবং টেনসর এবং সংকোচনটাও কিন্তু আমরা শিখে আসলাম, ঠিক আছে। যেমন আমরা এখন উদাহরণটা শুধু দেখি যে এ পি কিউ আর ও বি আই জে কে, এটা হলো দুইটা টেনসর আলাদা আলাদা। এটা যদি আমরা বহিস্থ গুণন করি তাহলে কি হবে, এ আর বি গুণ করলে জাস্ট এখানে আমরা সি দেই নাই, কিন্তু এখানে আপনি সি চাইলে দিতেও পারেন, ঠিক আছে, সি দিতেও পারেন, অথবা এ আর বি যে গুণ আকারে লেখা হয়েছে আর কি একসাথে, যে পি কিউ আর বি আই জে কে, এই দুটো হলো গুণ। এ আমাদের কি বলা হয়েছে, যে প্রয়োগে এখন সংকোচন প্রয়োগ করতে হবে। সংকোচন আমরা একটু আগে কি দেখলাম, যে উপরের যে হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট থাকবে, নিচের যে কোভেরিয়েন্ট থাকবে, সেটাকে দুইটার মানে নিচে যে কন্ট্রাভেরিয়েন্ট সেটার একটি কন্ট্রাভেরিয়েন্ট সূচক সমান করতে হবে। যেমন এখানে আমরা পি সমান, এখানে আর এর জায়গায় পি বসাই দিছিলাম, একইভাবে এখানে আমার কি আছে, যদি একটু খেয়াল করেন যে নিচে আছে কিউ আর কে আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব, উপরে আছে পি আই জে, তাহলে আমরা যে কোনো একটাকে কিন্তু নিতে পারি, যে কোনো একটা। তাহলে এখানে আমরা পি সমান কে নিলাম, তার মানে হলো কে এর জায়গায় পি বসাবো, সেই ক্ষেত্রে উপরের আর নিচের অর্থাৎ একটা কন্ট্রাভেরিয়েন্ট কোভেরিয়েন্ট কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে পি সমান কে বসায় অন্তঃস্থ গুণন, দেখেন এ পি কিউ আর বি আই জে কে আছে। তাহলে এখানে যখন আপনি পি, এই যে কে এর জায়গায় পি বসাবেন, তাহলে আমি এখানে যদি বসাই দিই পি, সেই ক্ষেত্রে এই পি আর এই পি কাটা যাচ্ছে, থাকতেছে এ আর বি গুণ করলে আমরা নতুন একটা টেনসর পাবো সি। তাহলে উপরে থাকতেছে আই আর জে, নিচে থাকতেছে কিউ আর আর। এই জিনিসটা কি বোঝা গেল, এটাই হলো অন্তঃস্থ গুণন। অর্থাৎ গুণ করার পর একটা সূচককে এখান থেকে আউট করে দিতে হবে। আউট করার নিয়ম কি, কন্ট্রাভেরিয়েন্ট এবং কোভেরিয়েন্টের যে সূচক সেগুলোর একটিকে সমান করতে হবে। জিনিসটা বোঝা গেল কিনা দেখেন। আচ্ছা, এখন দেখেন প্রতিসম এবং অপ্রতিসম টেনসরটা কি। বলা হচ্ছে কোন টেনসরের উপাংশগুলিতে দুটি কন্ট্রাভেরিয়েন্ট সূচক অথবা দুটি কোভেরিয়েন্ট সূচক পরস্পর স্থান বিনিময় করলে যদি ওই উপাংশগুলির মান অপরিবর্তিত থাকে তবে ওই সূচক দুটির সাপেক্ষে ওই টেনসরকে প্রতিসম টেনসর বলা হচ্ছে। জাস্ট একটা উদাহরণ দেখলে আরো ক্লিয়ার বুঝবেন যে কোন টেনসর উপাংশগুলি দুটি কন্ট্রাভেরিয়েন্ট সূচক অথবা দুটি কোভেরিয়েন্ট যে কোনো একটা হতে পারে। যেমন দেখেন এ পি কিউ আর এম, এখানে হলো আপনার উপরের গুলো কন্ট্রাভেরিয়েন্ট, নিচে হলো কোভেরিয়েন্ট, সমান এখানে এ দেখেন কিউটা, কিউ এর জায়গায় আমি দিলাম হচ্ছে পি আর পি এর জায়গায় দিলাম কিউ, অর্থাৎ পিটা আগে ছিল সেটাকে দিলাম পরে, কিউটা পরে ছিল সেটাকে দিলাম আগে, এখানে দিলাম আর আর নিচে এম আছে, এম থাকবে। আপনি চাইলে নিচেও কিন্তু পরিবর্তন হতে পারে আর উপরেও যে কোনো একটা পরিবর্তন হতে পারে। তো এখানে দেখেন কি হয়েছে, পি এর জায়গায় কিউ এসে বসছে আর কিউ এর জায়গায় পি এসে বসছে, তার মানে এরা কিন্তু কি হয়েছে, যে স্থান বিনিময় করছে, পরস্পর স্থান বিনিময় করছে। তাহলে এই স্থান বিনিময় করার ফলেও তারা দুইজন কিন্তু সমান। দেখেন এ পি কিউ আর এম, এটা আর এ কিউ পি আর এম দুটা সমান, এর সামনে কিন্তু কোনো প্রকার মাইনাস আসে নাই অথবা এখানে বি আসে নাই, এর জায়গায় কিন্তু বি আসে নাই বা কোনো মানের পরিবর্তন হয় নাই। তাহলে এখানে আমরা চেঞ্জ করলাম কি পি আর কিউ, তাহলে আমরা এটাকে বলবো যে টেনসরটি পি ও কিউ সূচকে প্রতিসম। এই প্রতিসম জিনিসটা বুঝছেন কিনা, যে পি এর জায়গায় কিউ বসলো, কিউ এর জায়গায় পি বসলো, এই যে স্থান বিনিময় করলো, তাহলে যে যে দুইটা সূচক স্থান বিনিময় করলো ওই দুইটা টেনসর যে পি কিউ সূচকে প্রতিসম। কেন পি কিউ হইলো, এখানে তো আরো আর আছে এম আছে, হইলো না কেন,
কারণ আর আর এম স্থান বিনিময় করে নাই। এম এর জায়গায় এম আছে, আর এর জায়গায় আর আছে। জিনিসটা কি বোঝা গেল? দেখেন প্রতিসম জিনিসটা বুঝছেন কিনা। আর অপ্রতিসম টেন্সরটা হলো যদি আপনার কি হয়, যদি আমি একটু যদি বলি, আমি এখানে বাংলা কথা এতগুলো লিখি নাই, একটু বই দেখে বলে দিচ্ছি, অসুবিধা নাই। তাহলে অপ্রতিসম টেন্সরটা হলো যে আপনার মানের পরিবর্তন হবে, মানের কি হবে, পরিবর্তন হবে, মানটা একই থাকবে না। তাহলে যদি হয় এই রকমের, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে বলবো হচ্ছে অপ্রতিসম। তাহলে আবার কোন উপাংশগুলিতে দুটি কন্ট্রাভেরিয়ান্ট সূচক অথবা দুটি কোভেরিয়ান্ট সূচক পরস্পর যদি স্থান বিনিময় করার পর যদি ওই উপাংশগুলির চিহ্নের পরিবর্তন ঘটে, যেমন দেখেন এ পি এল এম এন আছে সমান, এখানে মাইনাস হইছে এ পি পি এর জায়গায় আছে, এলটা এম এর জায়গায় গেছে, এমটা এল এর জায়গায় আছে। এই যে এমটা দেখেন, এলটা আগে ছিল সেটা পরে গেছে, এমটা পরে ছিল সেটা আগে আছে। তাহলে এখানে স্থানান্তর বা পরস্পর বিনিময় হয়েছে এম আর এল এর মধ্যে, এবং বিনিময় হওয়ার ফলে সামনে একটা মাইনাস হয়েছে, মানে চিহ্নের পরিবর্তন ঘটছে। তাহলে এই রকমের যদি চিহ্নের পরিবর্তন ঘটে, তাহলে সেই টেন্সরটিকে বলা হবে, যেহেতু এম আর এন পরস্পর স্থান বিনিময় করছে, আমরা বলবো এম ও এল সূচকে অপ্রতিসম। জিনিসটা বোঝা গেল যে এল আর এম যদি আমাদের এল এর জায়গায় এম, এম এর জায়গায় যদি এল এরকমের স্থান বিনিময় করি, তাহলে সামনে একটা ঋণাত্মক চিহ্ন আসতেছে, চিহ্নের পরিবর্তন ঘটতেছে, কাজে এটা হবে অপ্রতিসম টেন্সর। এই চ্যাপ্টারের বেসিক আলোচনা যা পড়াইছি এর বাইরে আর কিছুই নাই। আমরা সামনের দিনে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো এই যে বেসিক আলোচনাগুলোর মধ্যে কারো কোনো জায়গায় সমস্যা থাকলে বলতে পারেন। হ্যাঁ, মারিও মাপা আপনি বুঝছেন কিনা দেখেন। ঠিক আছে।